সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার। এদিকে হারুনের মতো পরিণতি হবে পশ্চিমবঙ্গ পুলিশের, হুঁশিয়ারি শুভেন্দুর। জানাবো বিএনপির জাতীয় সরকারে কি জামাত থাকবে, এবং সর্বশেষ জানাবো দেশের ৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাপি মুসাদ্দির খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। আশুলিয়া থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা জেলার এসপি আহমদ মুঈদ। তিনি বলেন, আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাপি মুদাসির খান জ্যোতিকে রাত 3:30টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে বলে এসপি জানান। হারুনের মতো পরিণতি হবে পশ্চিমবঙ্গ পুলিশের, হুঁশিয়ারি শুভেন্দুর। আন্দোলনকে দমাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশে পুলিশ মিথ্যা মামলা, হুমকি ও গ্রেপ্তারি অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। এবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান হারুনুর রশিদ তুলনা টেনে আনলেন তিনি। রাজ্যের পুলিশদের পরিণতি যেন হারুনের মতো না হয় উল্লেখ করে কলকাতা পুলিশের দমন পীড়নের পরিণতি হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশে খুব বড় দাপুটে পুলিশ অফিসার ছিল, নাম তার হারুন। ওর অবস্থাটা কি হয়েছে একবার গিয়ে দেখে আসুন। এই অবস্থায় যাতে পড়তে না হয় তার জন্য এখন থেকে কাজকর্ম, ভাষা ঠিক করে বলুন। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার তার বক্তব্যে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে পশ্চিমবঙ্গের আন্দোলনকে মেলাতে বারণ করেছেন। যদিও রাজ্যের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের মুখেও শোনা গেছে মমতা সরকারের পতনের সরাসরি বার্তা। উল্লেখ্য, কলকাতার আর.জি. করের মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসা পড়ুয়া কলকাতায় আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসা পড়ুয়াকে খুন ও ধর্ষণের ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারত জুড়ে চলছে আন্দোলন। সেই প্রতিবাদে আন্দোলনকে দমন করতে রাজ্য সরকার পুলিশকে ব্যবহার করছে বলে অভিযোগ আসছে আন্দোলনকারীদের পাশাপাশি বিরোধী দলগুলো থেকে। বিএনপি জাতীয় সরকারে কি জামাত থাকবে? কয়েকদিন আগে বিএনপির এক নেতা টেলিফোন করে জানতে চাইলেন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দেশের রাজনীতিতে নতুন ধারা নিয়ে আসতে চাইছেন সেটা লক্ষ্য করছে কিনা। কি সেই ধারা জানতে চাইলে তিনি বলেন, জাতীয় সরকার গঠনে 31 দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা। গত বছরের 13 জুলাই রাষ্ট্র মেরামত 31 দফা ঘোষণা করে বিএনপি। এতে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রতিমূলক সামাজিক চুক্তিতে পৌঁছানো, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন, সরকারের প্রধানমন্ত্রী মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠা, পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না, সংসদে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা চালুর কথা বলা হয়েছিল। সে সময়ও বিএনপির পক্ষ থেকে আন্দোলনকারী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের কথা বলা হয়েছিল, কিন্তু মিত্র দলগুলো খুব আমলে নেয়নি। তাদের কথা ছিল আগে স্বৈরাচারী সরকার বিদায় নিক, তারপর সরকারের কাঠামো নিয়ে ভাবা যাবে। যদিও বিএনপি বা রাজনৈতিক দলগুলো আন্দোলন করেও শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নামাতে পারেননি। তবে পরে আমরা দেখলাম কোটা সংস্কার দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের একটি আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি জাতীয় সরকারের বিষয়টি আবার সামনে এনেছে। সম্প্রতি বিএনপি ঢাকা বিভাগের মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা চায়। তার দাবি, স্বাধীনতার পর একটা জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ প্রথম দিন থেকে বিভক্ত হয়ে পড়ে। ফলে একটা বিরাট অংশ ইচ্ছা না থাকা সত্ত্বেও দেশ গঠনে কোনো অবদান রাখতে পারেনি। কিন্তু 75-এর পর জিয়াউর রহমান এবং 91-এর খালেদা জিয়ার শাসনামলে কি বিভক্তি বন্ধ হয়েছিল? হয়নি। ফলে সুযোগ একবার নয় বারবার হাতছাড়া হয়েছে। জাতীয় সরকারের কারা থাকবেন তার ইঙ্গিত দিয়ে তারেক রহমান বলেন, জনগণ নিশ্চয়ই সেসব দল বা ব্যক্তিকে জাতীয় সরকারের সামিল দেখতে চাইবেন না যারা পুরো দেশটাকে একটা দল আর পরিবারের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল, যারা তথাকথিত উন্নয়নের নামে আমাদের প্রত্যেকের কাঁধে 1.5 লাখ টাকা ঋণের বোঝা চাপিয়ে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, গুম খুন হামলা মামলা নির্যাতনে দেশের মানুষের জীবনে নাভিশ্বাস তুলেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে। এর মাধ্যমে তারেক রহমান সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ইঙ্গিত করেছেন, অর্থাৎ বিএনপি বা তারেক রহমান প্রস্তাবিত জাতীয় সরকারে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা থাকছে না, কিন্তু এর বাইরে বাম ডান মধ্যপন্থী যেসব দল আছে তাদের সবাই কি থাকছে। বাংলাদেশের জাতীয় সরকারের প্রস্তাব নতুন নয়। স্বাধীনতার পর ন্যাপ নেতা অধ্যাপক মোজাফফর আহমদ প্রথম 2 মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠনের কথা বলেছিলেন।
আওয়ামী লীগ পাত্তা দেয়নি। ৭৫-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর জাসদ নেতা কর্নেল আবু তাহের আওয়ামী বাকশালী বাদের সব দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন, কাজে আসেনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপি দুজন সংসদ সদস্যকে ভাগিয়ে এনে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করেছিল। কোনো দল বা পক্ষকে বাদ দিয়ে জাতীয় সরকারের কথা বললে সেটা জাতীয় থাকে না। প্রশ্ন হলো, বিএনপি জাতীয় সরকার কতগুলো দলকে নিয়ে হবে? বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে, যারা বাংলাদেশের সমাজতন্ত্র কিংবা ইসলামী শাসন কাঠামো বিশ্বাসী, তারা কি বিএনপির সঙ্গে পঙ্ক্তিভুক্ত হতে চাইবে? বিএনপি যখন আওয়ামী লীগ ও ১৪ দল বিরোধী জাতীয় সরকারের কথা বলছে, তখন বিএনপির প্রধান মিত্র জামায়াতের নেতাদের কণ্ঠে ভিন্ন সুর লক্ষ্য করা যাচ্ছে। জামায়াত তাদের পুরনো মিত্র। ১৯৯৯ সালে শেখ হাসিনার প্রথম সরকারের আমলে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোট মিলে সরকার বিরোধী মোর্চা তৈরি করেছিল। পরবর্তীকালে হুসেইন মোহাম্মদ এরশাদ সেই জোট থেকে বেরিয়ে এলেও জামায়াত, ইসলামী ঐক্যজোট বা জাতীয় পার্টির একাংশ সুখে দুঃখে বিএনপির সঙ্গেই থেকে যায়। ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি জামায়াত জোট সরকারও গঠন করেছিল, কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক বিষয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। অন্যান্য ইসলামী দল নিয়ে জামায়াত আলাদা জোট গঠনের চেষ্টা চালাচ্ছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়েও দুই দলের মধ্যে দৃষ্টিভঙ্গিগত ফারাক স্পষ্ট। বিএনপি চাইছে অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুক। জামায়াত বলছে সরকার কাজে যত সময় লাগে তারা সরকারকে সময় দিতে প্রস্তুত। ভারত ও আওয়ামী লীগ প্রশ্নে তাদের মধ্যে পার্থক্য লক্ষণীয়। ৩রা সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ না নেওয়া ও ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু বিএনপি নেতারা মনে করেন, যেই দলটি ১৫ বছর ধরে দমন-পীড়ন চালিয়েছে তাদের ক্ষমা করার প্রশ্ন আসে না। ভারত নিয়ে জামায়াতের আমির বলেছেন, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, বন্ধুত্বপূর্ণ সহযোগী দেশ আমাদের খুব প্রয়োজন। প্রতিবেশী বদলানো যায় না, আপনারা বদলানোর চিন্তা করেন কেন? এর প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, সে কারণে তারা বিভ্রান্ত ছড়ায়। এরকম কিছু কথাবার্তা বলছে। দিল্লি নীতি নির্ধারকেরা বিএনপির চেয়েও জামায়াতকে বিপজ্জনক বলে মনে করতেন। সেক্ষেত্রে জামায়াত নেতার এই বক্তব্য নিয়েও সন্দেহ করছেন বিএনপির নীতি নির্ধারকেরা। কোটা বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যেও নানা মত আছে। কেউ চাইছেন আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি দেশ চালাবে, আবার কেউ মনে করছেন আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই গণতন্ত্রের পরীক্ষায় ফেল করেছে। ঢাকার রাস্তায় এমন স্লোগানও উৎকীর্ণ হয়েছে, নৌকা ও ধানের শীষ, একই সাপের দুই বিষ। ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য পদে নিয়োগ নিয়েও বিএনপি ও জামায়াতের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দেখা যাচ্ছে। নীল দলের বিপরীতে আছে তারা সাদা দলের ব্যানার ঐক্যবদ্ধ ছিল। নীল দলের অনুপস্থিতিতে এখন তারা অনেকটা বিভক্ত। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, নতুন রাজনৈতিক বাস্তবতা জামায়াত ইসলামী বিএনপির সহযোগী না হয়ে অন্যান্য ইসলামী দলকে নিয়ে নিজের ক্ষমতায় যেতে চাইছে। কিন্তু এটা কতটা বাস্তবসম্মত? অতীতে মাঠের রাজনীতিতে জামায়াতের অবস্থান কত শক্তিশালী হোক না কেন, ভোটের রাজনীতিতে তারা খুব সুবিধা করতে পারেনি। কোনো নির্বাচনে ৫%-এর বেশি ভোট পায়নি। অন্যান্য ইসলামী দলের অবস্থা আরো শোচনীয়। আবার জামায়াত ইসলামী জাতীয় সরকারের অংশীদার হলে গণতন্ত্র মঞ্চের শরিকেরা কি সিদ্ধান্ত নেয় সেটাও দেখার বিষয়। দেশের ৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস। দেশের ৯টি অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আরো ৬টি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে তথ্য জানান। পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল ৯টার মধ্যে যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকায় নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ফরিদপুর, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ধমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।